শুক্র শনি দুদিন ছুটির পর আবারও প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি তাসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে কাঠগোলাপ সম্পর্কে কিছু তথ্য। সুগন্ধি সাদা আর হলুদ কিংবা সাদা গোলাপিতে মেশানো কাঠগোলাপ ফুলটি সারা বছর জুড়েই ফোটে। এর বৈজ্ঞানিক নাম প্লুমেরিয়া অবটুসা। কাঠগোলাপ মেক্সিকো, মধ্য আমেরিকা, ভেনেজুয়েলা ও দক্ষিণ ভারতের স্থানীয় উদ্ভিদ। তবে গ্রীষ্মপ্রধান সব দেশেই বর্তমানে কাঠগোলাপ পাওয়া যায়। গুল্ম জাতীয় উদ্ভিদটি কয়েক মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর রসালো ডালে পাতা গজানোর আগেই ফুল ধরতে পারে। কাঠগোলাপে কোনো মধু নেই এবং এর ডালের রস বিষাক্ত। এর মিষ্টি গন্ধ রাতে তীব্র হয়ে ওঠে। মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে কীটপতঙ্গ এর পরাগায়ন ঘটায়। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অভিনেতা ও নাট্য নির্দেশক তপন হাফিজ। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছে। আমার বেশ ভালো লাগছে আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে। আমারও ভালো লাগছে। আচ্ছা, আপনি একজন, আমি প্রথমেই বলেছি যে আমাদের মাঝে একজন অতিথি হিসেবে আছেন অভিনেতা এবং নাট্য নির্দেশক। তাই এসব বিষয়ে আজ আমরা কথা বলবো। প্রথমেই জানতে চাইবো যে এই মাসেরই গত ৭ তারিখ আমরা ঈদ উদযাপন করলাম এবং ঈদের পরের এই সময়টাতে শিল্পকলায় মঞ্চনাটক কেমন চলছে? ঈদের পরে বেশ খুব ভালো চলছে। একটি জিনিস আরো ভালো চলছে যে এখন বেশ দর্শকের অনেক ভিড় জমছে নাটকগুলোতে। আচ্ছা, তো এবার একটু জানবো, এবার আমরা তো এই যে শিল্পকলায় মঞ্চ নাটকের কথা শুনছিলাম, এবার আপনার নাট্যদল সম্পর্কে শুনবো যে আপনার নাট্যদল নাট্যতীর্থ কয়েকদিন আগে যে নাটকটি মঞ্চস্থ করেছে, দ্বীপ নাটকটি সম্ভবত, এই নাটকটি সম্পর্কে একটু বিস্তারিত শুনবো, নাটকের বিষয়বস্তু বা সবকিছু মিলিয়ে। সর্বশেষ প্রদর্শনী করেছে ৭৪তম দ্বীপ নাটকটি রচনা করেছেন আমাদের উৎপল দত্ত, আমাদের ভারতবর্ষের বিখ্যাত নাট্যকার, এবং নির্দেশনা দিয়েছে আমি। আর এটি নাট্যতীর্থের তৃতীয় মঞ্চ প্রযোজনা। দ্বীপ নাটকটি আমাদের ৪৪তম প্রদর্শনী করেছি শিল্পকলা স্টুডিও থিয়েটার হলে। এই নাটকটি নিয়ে আমরা বিভিন্ন দেশের নাট্য উৎসবে এবং আমাদের দেশেরও বিভিন্ন উৎসবে আমরা অংশগ্রহণ করেছি। দ্বীপ নাটকটিতে উৎপল দত্ত মানব জীবনের সমবন্টনের কথা এত নিবিড়ভাবে পর্যালোচনা করেছে যা অন্য মানে অনেক নাটকে খুব কম দেখা যায়। এত নিবিড় পর্যালোচনা করেছে। উৎপল দত্তের একটি দর্শন আমাদেরকে খুব তাড়িত করেছে নাটকটি মঞ্চে আনার ব্যাপারে। সেটি হচ্ছে একজন মানুষ তার তীক্ষ্ণ মেধা দিয়ে পৃথিবীর সমস্ত কিছুকে ফাঁকি দিতে পারে, শুধুমাত্র নিজেকে ব্যতীত। কারণ সে মানুষ জানে সে নিজে কি করছে। তো উৎপল দত্তের এই দ্বীপ নাটকের মূল কথা হচ্ছে ওইটুকু, যে মানুষের বিবেকের যখন মানে সঠিক ব্যবহার মানুষ করতে পারে তখন মানুষের কোনো সংকট হয় না। আচ্ছা, বাহ, বেশ ভালো লাগছে। আচ্ছা, এবার একটু স্ক্রিপ্ট রাইটিং বা অন্যান্য বিষয়গুলো নিয়ে যদি একটু শুনি, যে মঞ্চ সজ্জা এগুলো নিয়ে একটু শুনি। দ্বীপ নাটকটির সেট ডিজাইন করেছে আমাদের খুবই কাছের নাট্যবন্ধু, খুবই গুণী নির্দেশক ফয়েজ জহির। আলোক পরিকল্পনা করেছে দেশের একমাত্র আলোক প্রবীণ নাট্যশিল্পী ঠান্ডু রায়হান, এবং আবহ সঙ্গীত করেছে আমাদের প্রয়াত একজন নাট্যবন্ধু, নাগরিক নাট্য সম্প্রদায়ের মেম্বার একে আজাদ। আর পোশাক পরিকল্পনা করেছে আমাদের আরেকটি নাট্যবন্ধু কাজী শিলা। আর নির্দেশনার দায়িত্ব তো আমি নিজেই পালন করেছি। আচ্ছা, তো অন্যান্য নাটকের মতো এই নাটকটি কিন্তু আপনি নির্দেশনা দিয়েছেন, তো নির্দেশনা দিতে গিয়ে কোনো বিশেষ দিক কি মাথায় রেখেছেন? উৎপল দত্তের এই দ্বীপ নাটকটি নির্দেশনা দিতে গিয়ে অনেক বেশি ভাবতে হয়েছে। তার কারণ ওই যে প্রথমে বললাম যে মানব জীবনের সমবন্টনের পর্যালোচনা এত নিবিড়ভাবে উনি করেছেন, এইটি মঞ্চে আনাটা খুব দুরূহ ব্যাপার ছিল। যে দর্শকে মার্ক্সবাদের কথা উনি লিখেছেন। মার্ক্সবাদের এন তত্ত্ব মানুষকে শোনানো বা বোঝানো খুব সহজ নয়। তো সেই জায়গা থেকে ডিরেক্টরিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে অনেক ভাবতে হয়েছে যে আমি আসলে কোন ফরমেশনে গেলে পরে খুব সহজভাবে দর্শক নাটকটি বুঝতে পারবে, মার্ক্সবাদের এই দর্শনটা বুঝতে পারবে যে মানুষের সমবন্টন খুবই প্রয়োজন। তাহলে মানুষের যে ভেদাভেদ, যে দ্বিধাদ্বন্দ্ব আছে, এগুলো সব কেটে যাবে। আচ্ছা, তাহলে যদি বলি যে নিজের কাছে নিজের দৃষ্টিতে কেমন মনে হয়েছে?
আমার কাছে তো শ্রেষ্ঠ পাণ্ডুলিপি বলে মনে হয় বলে আমি বারবার এটাকে প্রদর্শনী করতে চাই এবং এই নাটকে আমি প্রধান চরিত্রে অভিনয় করি এবং আমার মঞ্চে অভিনয় জীবনের আমার কাছে মনে আত্মতৃপ্তির জায়গায় এই চরিত্রে অভিনয় করে সর্বোচ্চ তৃপ্তি পেয়ে থাকি। আপনার চরিত্রটি সম্পর্কে অবশ্যই শুনবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে ফোনটা নিয়ে আমরা আবার আমাদের কথায় ফিরছি। নিশ্চয়ই। হ্যালো হ্যালো ভাই মোহাম্মদ, কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? 5 এ এমডিসি মডেল ইনস্টিটিউট। খুব ভালো, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ, কোন খেলা পছন্দ করো? ক্রিকেট। ক্রিকেট খেলা হয়? ক্রিকেট, হ্যাঁ। আচ্ছা, খুব ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির বর্তমান ক্যাপ্টেন কে? ক সার্জিও আগুয়েরো, খ ফার্নান্দো, গ ভিনসেন্ট কম্পানি। বলো। উত্তর ক সার্জিও আগুয়েরো। আচ্ছা নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে গ ভিনসেন্ট কম্পানি। ঠিক আছে, একটু ভেবেচিন্তে বলতে তাহলেই ঠিক হতো। আর একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো, আমি অনি। কেমন আছো? ভালো। কোন ক্লাসে পড়ছো? 5। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? খেলার মাঠ। খেলার মাঠ, আচ্ছা, পরপর আমরা দুজনকে পেলাম খেলার মাঠ বিভাগটি পছন্দ করতে। আচ্ছা, কোন স্কুলে পড়ছো তুমি? গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল। আচ্ছা, খুব ভালো। প্রশ্নে যাচ্ছি, প্রশ্নটা শোনো মনোযোগ দিয়ে। নিচের কোন ক্লাবটি দ্য ফক্সেস নামে পরিচিত? ক ম্যানচেস্টার সিটি, খ লেস্টার সিটি, গ আর্সেনাল। বলো। জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে কিন্তু। লেস্টার সিটি। খ। আচ্ছা, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। 2012 সালে অলিম্পিক গেমসে স্বাগতিক দেশ যুক্তরাজ্য মোট কতটি পদক লাভ করে? ক 65টি, খ 82টি, গ 88টি। বলো। এটাও বলে ফেলো ঝটপট। এবার কিন্তু সময় দিব না, আরেকবার বলো। 85টি। আচ্ছা, আবার বলো। 88টি। আচ্ছা, তুমি বলেছো 88টি। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক 65টি। ঠিক আছে, জানা হলো। তোমরা দেখছো প্রাণমিল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আমি তাসলিমা এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অভিনেতা ও নাট্য নির্দেশক তপন হাফিজ। হ্যাঁ, কথা ছিল দ্বীপ নাটকটি নিয়ে। এবারে আমরা বলছিলাম বিরতির ওপারে যে দ্বীপ নাটকটিতে আপনার চরিত্রটি সম্পর্কে শুনবো। এবারে একটু শুনি ছোট্ট করে। নাটকে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করি। চরিত্রের নাম হচ্ছে মিলন সরকার। চরিত্রটি হচ্ছে এমন যে একজন মিলন সরকার সেই 47-এর বিভক্তির আন্দোলনের সময় খুবই একজন বিপ্লবী মানুষ ছিলেন এবং যখন মানে বিভক্তি শেষ হয়ে গেল, আন্দোলন শেষ হয়ে গেল, পরবর্তী সময়ে জীবন ও জীবিকার তাগিদে সে একটি পত্রিকাতে চাকরি নেয়, জার্নালিজমের মানে সাংবাদিকতা শুরু করেন এবং তখন তিনি তার নীতি আদর্শ সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে মালিক যা বলে ফরমাইশি লেখা শুরু করে এবং একটি আর্টিকেল তাকে লিখতে হয় যে আর্টিকেলটি প্রকাশ হলে পরে হিন্দু আর মুসলমান ধর্মীয় দাঙ্গা লেগে যাবে। এটা জানার পরে সচেতন অবস্থায় উনি এটা লিখে বাড়ি ফিরেন। তারই ভালো লাগার একজন মানুষ সুপ্রিয়া বাগল তার সাথেই থাকেন। সে তার আদর্শ দেখে তার প্রতি প্রেমাসক্ত থাকেন। তখন সে শুনে তাকে রিভোল্ট করে যে সেই মিলন সরকার কোথায়, যে এত বড় আদর্শ ছিল, যা ছিল বিপ্লব ছিল, যা দেখে আমি মুগ্ধ হয়েছি, আর তুমি আজকে মালিকের কথায় জাস্ট ফরমাইশি লেখা লিখছো যাতে করে মানুষে সংঘাত হবে, জেনেও তুমি এটা লিখবে না, প্লিজ বন্ধ করো। ও কখনোই কনভিন্স হয় না। ও যেহেতু শুয়ে পড়ে এবং তন্দ্রা লেগে যায়। তন্দ্রা লাগার পরে ওর মানে স্বপ্নের মধ্যে কাল্পনিক ইয়ের মধ্যে সেই সময় যে আরো বিপ্লবীরা ছিল যারা ওকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিল ওরা ফিরে আসে এবং বিবেকের কোর্ট মার্শাল হয় ওই 15 সেকেন্ডের গল্পে।
তখন ওরা প্রমাণ করে যায় যে তুমি এখন আর মানুষ নও। যে মানুষকে আমরা ভেবেছিলাম, যার জন্য আমরা জীবন দিয়েছি, সেই মিলন সরকার তো এখন আর নেই, তার মানে ইউ আর গিলটি। আচ্ছা, এইটাই আসলে ফুটে উঠেছে নাটকটিতে আপনার চরিত্রে। আচ্ছা, এবারে আমরা তো দ্বীপ নাটকটির কথা শুনছিলাম, এবারে একটু শুনবো যে নাট্যতীর্থের চলতি প্রযোজনাগুলো কি কি চলছে এখন, বা চলতি প্রযোজনায় কি কি রয়েছে? নাট্যতীর্থের আমাদের 11টি প্রযোজনা রয়েছে, তার মধ্যে 4টি প্রযোজনা আমরা একেবারে নিয়মিত প্রদর্শনী করছি। সবগুলো করা যায় না আসলে, একটু পুরনো হলে পরে সেট নষ্ট হয়ে যায়, পারফর্মার সংকট হয়, অনেকে ঢাকা ছেড়ে ঢাকার বাইরে চাকরির জন্য চলে যায় বা অন্য কারণে চলে যায়। এখন আমরা কমলা সুন্দরী, রবীন্দ্রনাথের কঙ্কাল, দ্বীপ এবং ফাগুন শেষে মুক্তিযুদ্ধের একটি নাটক আছে আমাদের, এই 4টি প্রযোজনা আমরা নিয়মিত প্রদর্শনী করছি। আচ্ছা আচ্ছা, আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা আবার আমাদের কথায় ফিরছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি নুরিন আঞ্জুম, আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5। বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? বলো। বইয়ের মানুষেরা। আচ্ছা, বইয়ের মানুষেরা। কোন স্কুলে পড়ছো তুমি, বলো তো? খিলগাঁও মডেল। খুব ভালো, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, কিশোর গল্প চরিত্র টেনিদার রচয়িতা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম কত সালে? ক 1918, খ 1929, গ 1928। বলো, জলদি বলতে হবে। আপু আছেন খ 1929। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা হচ্ছে ক 1918, বর্তমানে বাংলাদেশের দিনাজপুরে। ঠিক আছে, জানা হলো। আরেকজন বন্ধু সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো, কে বলছো? আমার নাম প্রিয়াঙ্কা। আচ্ছা প্রিয়াঙ্কা, কোন ক্লাস, কোন স্কুল? আমি ক্লাস 8 এ নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? জীবজগৎ। জীবজগৎ। পড়াশোনা কেমন চলছে? এই তো ভালোই, পরীক্ষা হলো। আচ্ছা, কেমন হলো পরীক্ষা? ভালো। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে ডক্টর। খুব ভালো, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, নিউক্লিয়াস কোষের কতটুকু অংশ দখল করে? ক 10 থেকে 15%, খ 15 থেকে 25%, গ 20 থেকে 25%। বলো। জলদি। 20 থেকে 25%। নিলাম, দুঃখিত, উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হচ্ছে ক 10 থেকে 15%। ঠিক আছে, জানা হলো। আচ্ছা, আমরা বলছিলাম নাট্যতীর্থের এখন পর্যন্ত মঞ্চস্থের নাটকগুলো। আচ্ছা, এবার একটু জানবো, এই প্রসঙ্গেই আসি, যে কতগুলো নাটক আসলে এখন পর্যন্ত মঞ্চস্থ হচ্ছে নাট্যতীর্থে? জি। আচ্ছা, না ওই আমি বললাম তো একটু আগে যে আমাদের 11টি প্রযোজনা আছে। আচ্ছা আচ্ছা, তার মধ্যে কমলা সুন্দরী, ময়মনসিংহ লোকগাথা, উৎপলত্বের দ্বীপ, রবীন্দ্রনাথের কঙ্কাল। আমরা যদি একটু কঙ্কালটির প্রেক্ষাপটটা একটু শুনি। কঙ্কাল হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্প, ওই অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন আমাদের দলের অন্যতম সদস্য রবিউল আলম। কঙ্কালও অনেকটা মানবের কথাই, মানে আমাকে টানে, মানুষের কথা বলার জন্য, মঞ্চে নির্দেশন দেওয়ার জন্য টানে। কঙ্কালের ছোট গল্প যাদের পড়া আছে তারা নিশ্চয়ই জানে। কঙ্কালের রবীন্দ্রনাথ তো নেই, ওনাকে জিজ্ঞেস করার সুযোগ আমাদের নেই। আমার কাছে পড়ে বা যতবার পড়েছে আমার কাছে মনে হয়েছে বোধহয় রবীন্দ্রনাথ এই জায়গাটি বলতে চেষ্টা করেছেন বা বলেছেন যে একজন মানুষ বেঁচে থেকে যদি মানুষের দায়িত্ব পালন না করে তবে সে কঙ্কাল। কঙ্কাল আর মানুষের মধ্যে এইটুকুই পার্থক্য আমার কাছে মনে হয়। ওই নাটক পড়ে বা ডিরেকশন দিতে গিয়ে বা অভিনয় করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে রবীন্দ্রনাথের বোধহয় মূল চাওয়াটা এইটাই ছিল যে একজন মানুষ বেঁচে থেকে যদি মানুষের দায়িত্ব পালন না করে তবে তো সে বেঁচে থেকেও কঙ্কাল। আচ্ছা, তোমরা দেখছো প্রাণমিল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? সুমাই ইসলাম সাদিয়া। আচ্ছা, জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? আপু অপশনগুলো কি? আচ্ছা, এখন কোনো অপশন তোমাকে দেওয়া যাবে না, কারণ এখন হচ্ছে আমরা ছবির গ্যালারি নিয়ে খেলবো। ঠিক আছে, ছবির গ্যালারি অপশন এটাই ধরে নাও। ঠিক আছে, প্রশ্নে যাচ্ছি। ছবিটা দেখো। প্রথম প্রশ্ন, ছবির এই তিতিরটি কোন প্রজাতির? ক মেটে তিতির, খ চীনা তিতির, গ কালো তিতির। ছবিটা দেখো, জলদি বলতে হবে।
সময় চলে যাচ্ছে কিন্তু। অপশন খ চীনা তিতির। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে ক মেটে তিতির। জানা হলো। আর একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি সুফরানা বলছিলাম কলাবাড়া থেকে। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8 এ। বলো, কোন বিভাগটি তোমার পছন্দ? সিনেমা। আরেকবার বলো। সিনেমা। সিনেমা, আচ্ছা। কোন স্কুলে পড়ছো তুমি? আমি হিজলি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ছি আপু। আচ্ছা, খুব ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে আব্দুল্লাহ আল মামুন পরিচালিত সিনেমা হলো ক গোলাপি এখন ট্রেনে, খ ডুমুরের ফুল, গ শারিং বউ। জলদি বলতে হবে। ডুমুরের ফুল। আচ্ছা, খুবই দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে গ শারিং বউ। জানা হলো। আচ্ছা ভাই, আপনার কাছে ফিরে আসি। এবারে জানবো যে এই যে নাটকগুলো নিয়ে, যেই নাটকগুলোর কথা আমরা শুনছিলাম, বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া হয়েছে বা দেশের বাইরেও যাওয়া হয়েছে, অভিজ্ঞতাটা কেমন ছিল? অভিজ্ঞতা দেশের ভিতরে এক ধরনের অভিজ্ঞতা হয় আমাদের, দেশের বাইরে গেলে এক ধরনের অভিজ্ঞতা হয়। দেশের বাইরে আমরা যখন ফেস্টিভ্যালে যাই, আমাদের তো খুব প্রচণ্ড কি বলবো যে খুব কষ্ট করেই যেতে হয়, কারণ আমাদের সরকারিভাবে কোনো অনুদান বা পৃষ্ঠপোষকতা ফেস্টিভ্যালে যাওয়ার জন্য আমাদের নেই, যার জন্য নিজেদেরকে এক ধরনের কি বলে জোগাড় করে তারপরে যেতে হয়। আর দেশের বাইরে ফেস্টিভ্যালে যাওয়ার ভিসার একটি জটিলতা আছে, সেইটুকু আমাদের অতিক্রম করতে হয়। কিন্তু পরিশেষে আমরা যখন যাই তখন এই সমস্ত কিছু আমরা ভুলে যাই, কারণ দেশের বাইরে দেশকে নিয়ে যাওয়া, দেশের একটি কাজ নিয়ে যাওয়া যে কতটা আনন্দের, কতটা গর্বের, এটা না গেলে আসলে বলে বোঝানো মুশকিল। আসলে আবার যদি একটু দর্শকদের কথাও বলি, যে এখন মঞ্চের নাটকগুলো দেখতে দর্শকদের কেমন উপস্থিতি দেখেন? দর্শক যদি আমরা আজ থেকে 20 বছর আগের দিকে তাকাই, তাহলে সেই অনুপাতে দর্শকের কিছুটা ঘাটতি আছে। কিন্তু আমার সমসাময়িকলি 5, 7, 10 বছর যদি দেখি, তাহলে এখন আমার কাছে মনে হয় দর্শকের ভিড় আরো বাড়ছে আগের থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরাও নিশ্চয়ই আশাবাদী যে আরো বাড়বে নিশ্চয়ই। আসলে আচ্ছা, এতক্ষণ তো আমরা সবকিছু নিয়ে কথা বলছিলাম, যে মঞ্চ নাটক নিয়ে কথা বলছিলাম, সবকিছু নাট্যতীর্থ নিয়ে কথা বলছিলাম। এবারে একটু আপনার কথা জানবো, যে আপনি একজন অভিনেতা এবং নাট্য নির্দেশক, তো কিরকম এনজয় করেন, বা যদি বলি যে অভিনয়ের শুরুটা, গল্পটা একটু শুনি। আমি অভিনয় শুরুটা, আমি একেবারে শিশু শিল্পী দেশের। আমি প্রথম শুরু হয় আমার চলচ্চিত্র দিয়ে। আমি তখন স্কুলে পড়ি, ক্লাস 2-3-তে পড়ি, আমার ঠিক এক্সাক্ট মনে নেই। ওই সময়টাতে আমাদের খুব নামকরা নায়ক ছিলেন জসিম এবং শাবানা আপা, উনি ছিলেন। ওনার সিনেমাতে আমি ছোটবেলার নায়কের যে চরিত্র, সেই চরিত্রে আমি অভিনয় করেছি। তখন থেকেই অভিনয় আমাকে খুঁড়ে খায়, এই শিল্প আমাকে টানে। এবং তখন আমার খুব, যদিও শুনতে বাজে মনে হবে, খুব স্বপ্ন ছিল নায়ক হব, সিনেমার নায়ক। তখন তো আমার ওইটুকু মেধা ছিল না, আসলে নায়ক বলে কিছু নেই, অভিনেতা, অভিনয় শিল্পী বা গানের শিল্পী এমন বলে কিছু আছে। পর্যায়ক্রমে যখন আস্তে আস্তে বড় হলাম, থিয়েটারের সাথে সংযোগ হলাম, যুক্ত হলাম, থিয়েটার করতে করতে প্রতিদিন এর মধ্যে দিয়ে বেড়ে উঠছি, পরিশীলিত হয়ে উঠছি। এখন বুঝছি যে অভিনয় শিল্পী হওয়া খুব জরুরি। আচ্ছা, তারপর আরেকটা বলছিলাম যে অভিনয়ের সঙ্গে যেহেতু নির্দেশনা দিয়ে থাকেন, কোনটা আসলে এনজয় করেন, এটাও বলছিলাম। আসলে দুই মাধ্যম। নির্দেশনা দেওয়ার এক ধরনের আনন্দ এবং প্রাপ্তি, আর অভিনয় করার এক ধরনের প্রাপ্তি। অভিনয়ের প্রাপ্তিটা হচ্ছে একেবারে সরাসরি স্পর্শকাতর প্রাপ্তি। সেটা হচ্ছে আমরা যখন মঞ্চে অভিনয় করি, দর্শক যখন এই কথা বলতে বলতে বেরোয় যে ওই দৃশ্যে ওই অভিনেতা যা অভিনয় করলো, এটা অনেক স্পর্শ করে। আর নির্দেশনার জায়গাটি হচ্ছে গোটা নাটকটি যদি ভালো হয়, তখন মানুষ এক্সাম্পল বলে যে অমুকে ওই নাটকটি খুব ভালো ডিরেকশন দিয়েছে, খুব ভালো প্রোডাকশন। তো দুইটি আসলে দুইটি মাধ্যম, দুইটি জায়গা, দুইটি ক্ষেত্র, আলাদা আলাদা অনুভূতি আছে। আচ্ছা, আরও একটা ব্যাপার আমার একটু ভিন্ন একটা ব্যাপার একটু আমি যুক্ত করি, সেটা হচ্ছে এই যে এতদিন ধরে এই যে অভিনয় করছেন, নির্দেশনা দিচ্ছেন, আর একটা ব্যাপার সেটা হচ্ছে পাণ্ডুলিপি বা যদি বলি স্ক্রিপ্ট রাইটিং, এটার কোনো অভাব বোধ করেন কিনা, বা এর থেকে আমরা আসলে কিভাবে উত্তরণ করতে পারি? মঞ্চের জন্য আমরা প্রচণ্ড পাণ্ডুলিপির অভাব বোধ করি, বিশেষ করে মৌলিক নাটকের ক্ষেত্রে। যদি বিশ্বায়নের ভান্ডারে আমরা চলে যাই, তাহলে সেক্ষেত্রে নাটকের কোনো অভাব নেই। আর্থার মিলার, ব্রেক্ট, শম্ভু মিত্র, রবীন্দ্রনাথ, নজরুল বা শেক্সপিয়ার, এরকম যদি আমরা বিশ্বের ভান্ডারের দিকে ঢুকে যাই, তাহলে নাটকের অভাব নেই। কিন্তু সত্যি কথা যে মৌলিক নাটক,
যেমন মামুনুর রশিদ আমাদের শ্রদ্ধেয় নাট্যকার, আব্দুল আল মামুন, মমতাজউদ্দিন আহমেদ, মুনির চৌধুরী, ওনারা যারা লিখেছেন বা লিখছেন তারা কিন্তু আসলে খুব বেশি লিখতে পারছেন। আসলে মঞ্চনাটক বেশি লিখাও যায় না। মঞ্চনাটক লিখতে হলে অনেক সময়, অনেক নিরীক্ষার ব্যাপার থাকে বলে লিখাও যায় না। আবার যে কেউ চাইলেও লিখতে পারে না, ওই যে বললাম গবেষণার বিষয় থাকে। সেই ক্ষেত্র থেকেই বোধহয় আমার কাছে মনে হয় বেশ বেশ মানে অনুভব করি অনেক ঘাটতি আছে, অনেক সংকট আছে স্ক্রিপ্টে। আচ্ছা, আজ তো কথা বলতে অনেক ভালো লাগছিল, কিন্তু সময় বলছে বিদায় নিতে হবে। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং আপনার দল নাট্যতীর্থের জন্য। ভালো থাকবেন আপনি। আপনাদেরও ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। এনটিভির সকল কলাকুশলীকে ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। আবার দেখা হবে। মঞ্চ নাটক দেখুন, মঞ্চশিল্পীদের উৎসাহিত করুন। ভালো থাকবেন, আবার দেখা হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। সবাই অনেক ভালো থেকো।